আপনি সম্ভবত শুনেছেন যে সিম্পসন ভবিষ্যতের সব কিছু ভবিষ্যৎবাণী করতে পারে। তাই এখানে আজকের এপিসোডে পুরো বিষয়টি এবং তারা কিভাবে এটি করে তা ব্যাখ্যা করা হলো। আপনি শুধু গুগল করুন সিম্পসনের ভবিষ্যৎবাণী সম্পর্কে। বন্ধুরা, যন্তর মন্তর পডকাস্টের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তবে চলুন শুরু করি আজকের এপিসোড। টাইম মেশিনের ধারণা অনেক দিন ধরে আলোচিত হচ্ছে এবং এটি এত জনপ্রিয় কারণ মানুষ মনে করে যে যদি টাইম মেশিন আবিষ্কৃত হয় তবে আমরা ভবিষ্যৎ দেখতে পারব। ভবিষ্যৎ দেখে আমরা ভবিষ্যতে ঘটতে চলা ঘটনাগুলো ভবিষ্যৎবাণী করতে পারব। যদি সেগুলো বিপজ্জনক হয় তবে আমরা সেগুলো এড়াতে পারব, কারণ আমরা আগে থেকেই ভবিষ্যৎ জানব। এটি একটি বড় কারণ যে কেন টাইম মেশিনের ধারণা এত বেশি আলোচিত হয়। সহজভাবে বললে, টাইম মেশিনের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ দেখতে এবং তার জন্য প্রস্তুত হতে পারি। কিন্তু যদি আমি বলি যে টাইম মেশিনই ভবিষ্যৎ দেখার একমাত্র উপায় নয়, কনস্পিরেসি বা ষড়যন্ত্র তত্ত্বের জগতে এমন একটি উৎস আছে যার মাধ্যমে অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে এবং আজও আমরা সেই উৎস ব্যবহার করে ভবিষ্যতের ভবিষ্যৎবাণী করতে পারি। এই ভিডিও দেখছেন এমন অনেকেই হয়তো মনে করবেন যে এমন কোনো উৎস নেই। আর যখন আমি বলবো যে ষড়যন্ত্র তত্ত্বের জগতে এই উৎসটি একটি কার্টুন সিরিজ, তখন আপনি বলবেন এটা পাগলামি। ষড়যন্ত্র তত্ত্ববাদীরা মানে কনস্পিরেসি থিওরিস্টরা একটি কার্টুন সিরিজের পেছনে পাগল হয়ে গেছে এবং তারা যা খুশি বলে। কেউ কার্টুন সিরিজ থেকে ভবিষ্যৎবাণী করতে পারে না। কনস্পিরেসি থিওরির আশ্চর্য বিষয় হলো, প্রথমে এগুলো শুনলে মনে হয় এটা বাজে কথা, কিন্তু ধীরে ধীরে যখন আপনি এই তত্ত্বের চারপাশে প্রমাণ পেতে শুরু করেন তখন মনে হয় পুরো পৃথিবীটাই নকল এবং আমরা এই পৃথিবী সম্পর্কে কিছুই জানি না। একটি কার্টুন সিরিজের মাধ্যমে ভবিষ্যৎবাণী করা প্রায় অসম্ভব মনে হয়, যদি না সেই সিরিজের লেখকরা ভবিষ্যৎ থেকে এসে থাকেন এবং হাস্যরসের মাধ্যমে আমাদের সতর্ক করার চেষ্টা করেন, আমাদের বাঁচানোর চেষ্টা করেন। সিম্পসন পৃথিবীর সবচেয়ে বড় এবং দীর্ঘস্থায়ী শোগুলোর একটি, যা 1989 সাল থেকে চলছে, আর এটি তার রসিকতার জন্য জনপ্রিয়। কিন্তু 1979 সাল থেকে এটি অনেক কিছু ভবিষ্যৎবাণী করেছে যা পরে সত্য হয়েছে। এটা এক বা দুটো ভবিষ্যৎবাণী নয়। আপনার ধারণা নেই সিম্পসন কত কিছু ভবিষ্যৎবাণী করেছে। এই শোয়ের চারপাশে ষড়যন্ত্র তত্ত্ব সম্পর্কে বলবো, কিন্তু তার আগে আপনার জানা দরকার 1979 সাল থেকে এই শো কি ভবিষ্যৎবাণী করেছে এবং সেগুলোর মধ্যে কোনগুলো সত্য হয়েছে। এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই ভবিষ্যৎবাণীগুলো শুনে আপনি মাথা ধরে বসে পড়বেন, ভাববেন কিভাবে এটা সম্ভব হলো। একটি শো বারবার এত ভবিষ্যৎ ঘটনার ভবিষ্যৎবাণী কিভাবে করতে পারে। আমি যে ভবিষ্যৎবাণীগুলোর কথা বলতে যাচ্ছি তা ধীরে ধীরে গাঢ় হয়ে উঠবে এবং শেষে বলবো শেষ ভবিষ্যৎবাণীটা। 1995 সালে সিজন 6-এর 19তম পর্বে লিসা নামে একটি চরিত্র একজন ভবিষ্যৎ দ্রষ্টার কাছে যায় 15 বছর পরে মার্জ সিম্পসনের সঙ্গে কথা বলতে। তারা একটি পিকচার ফোন নামে ডিভাইসে কথা বলে। এটা 1995 সালের কথা, যখন এই প্রযুক্তি ছিল কল্পনা, কিন্তু আজ আমরা এটাকে ফেস টাইম বলি। একই পর্বে স্মার্ট ওয়াচও দেখানো হয়। 1995 সালে স্মার্ট ওয়াচ নিয়ে কোনো আলোচনা ছিল না, কিন্তু সিম্পসন তা দেখিয়েছিল এবং 19 বছর পরে এই আবিষ্কার সত্য হয়। আজ আমরা সবাই স্মার্ট ওয়াচ ব্যবহার করি। শুধু একটি পর্বে অ্যাপেলের দুটি বড় পণ্যের ভবিষ্যৎবাণী করা হয়েছিল। 1994 সালে সিম্পসন গোপ্রোর ভবিষ্যৎবাণী করেছিল সিজন 5-এর 13তম পর্বে। হোমার সিম্পসন একটি তদন্তের জন্য তার টুপিতে একটি ছোট ক্যামেরা লাগায়। তখন গোপ্রোর কোনো উল্লেখ ছিল না, কিন্তু আজকের সময়ে এই কাজ শুধু গোপ্রো দিয়েই সম্ভব। আপনারা হয়তো মনে করছেন এগুলো ছোটোখাটো বিষয়, এগুলো ভবিষ্যৎবাণী বলা যায় না, কিন্তু অপেক্ষা করুন। 1994 সালের আরেকটি পর্বে একজন মহিলা খাবারে ঘোড়ার মাংস যোগ করে এবং লোকেরা তা না জেনে খায়। 2013 সালে ইউরোপে একটি বিশাল ঘোড়ার মাংস কেলেঙ্কারি হয়, যা আয়ারল্যান্ড এবং যুক্তরাজ্য থেকে শুরু হয়ে পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে। গরুর মাংসের ডিএনএ পরীক্ষায় দেখা যায় কিছু পণ্যে, যেমন হ্যামবার্গার, 30% পর্যন্ত ঘোড়ার মাংস ছিল।
ইউরোপের অনেক মাংস সরবরাহকারী গোপনে ঘোড়ার মাংস ব্যবহার শুরু করেছিল এবং রেস্টুরেন্ট ও ফুড চেইন সরবরাহ করেছিল, যারা তা গ্রাহকদের খাওয়াচ্ছিল। অনেক দিন পর্যন্ত লোকেরা জানতই না তারা ঘোড়ার মাংস খাচ্ছে। এটি ইউরোপের খাদ্য ব্যবসায় একটি বড় কেলেঙ্কারি ছিল। কিন্তু সিম্পসন 1994 সালে এটি ভবিষ্যৎবাণী করেছিল। এটা এত নির্দিষ্ট, কেন ঘোড়ার মাংস, অন্য কোনো মাংস নয়? 2007 সালে দ্য সিম্পসন মুভি ভবিষ্যৎবাণী করেছিল যে সরকার আমাদের সব কথোপকথন রেকর্ড করে এবং শোনে। মুভিতে সিম্পসন পরিবার মার্কিন জল সরবরাহ দূষিত করে এবং সরকার এনএসও সহ তাদের ধরতে তাদের সেলফোন কথোপকথন শোনে। তখন লোকেরা ভেবেছিল এটা কল্পনা, কিন্তু আজ আমরা লক্ষ্য করি যে আমাদের সোশ্যাল মিডিয়া ফিডে এমন বিজ্ঞাপন আসে যা আমাদের কথোপকথনের সাথে মিলে যায়। উদাহরণস্বরূপ, আপনি একটি নির্দিষ্ট ক্রুজ নিয়ে কথা বলছেন এবং কয়েক মিনিট পরেই সেই ক্রুজের বিজ্ঞাপন আপনার ইনস্টাগ্রামে দেখা যায়। সিম্পসন আগেই বলেছিলেন যে ভবিষ্যৎ সরকার আমাদের সব কথোপকথন সেলফোনের মাধ্যমে শুনবে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট অ্যাক্টও এটি সমর্থন করে। আমাদের ফোন আমাদের সব কথা শোনে এবং তার উপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখায়। সিম্পসন অনেক আগেই এটি ভবিষ্যৎবাণী করেছিল। আপনারা হয়তো মনে করছেন এই ভবিষ্যৎবাণীগুলো বড় কিছু নয়, কিন্তু এরপর যা বলবো তা আপনার মাথা ঘুরে যাবে। সিজন 25-এর 16তম পর্বে সিম্পসন ফুটবল বিশ্বকাপের ফাইনাল দেখায়, যেখানে ব্রাজিল এবং জার্মানির মধ্যে ম্যাচ হয় এবং জার্মানি জয়ী হয়। অনুমান করুন পরবর্তী বিশ্বকাপে কি হয়েছিল। এটা অবিশ্বাস্য যে তারা শুধু বিজয়ী দলই নয়, ফাইনালের দুটি দলও ঠিকভাবে ভবিষ্যৎবাণী করেছিল। 2012 সালে তারা দেখিয়েছিল লেডি গাগার সুপার বোলে পারফরমেন্স করছে, যা 2017 সালে ঠিক সেভাবেই সত্য হয়। এমনকি ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতি হওয়া 2002 সালে সিজন 11-র 17তম পর্বে ভবিষ্যৎবাণী করা হয়েছিল এবং এটি 2016-17 সালে সত্য হয়। আরও চমকপ্রদ, 2010 সালে সিজন 22-এর প্রথম পর্বে তারা দেখিয়েছিল যে বেংট হোলমনস্টার অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতবে, যা 2016 সালে সত্যি হয়। কিন্তু আমার মতে সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী হল হিগস বোসন বা গড পার্টিকেল। যারা এটি সম্পর্কে জানেন না তাদের জন্য সহজভাবে ব্যাখ্যা করছি। আমাদের শেখানো হয়েছিল যে সব কিছু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি, কিন্তু 1964 সালে একটি তত্ত্ব দেওয়া হয় যে পরমাণুতে এই তিনটির বাইরেও কিছু একটা আছে যা পরমাণুকে ভর দেয়। এটিকে হিগস বোসন বলা হয়। 1964 সাল থেকে বিজ্ঞানীরা এমন একটি সমীকরণ খুঁজছিলেন যার মাধ্যমে হিগস বোসনের মান নির্ণয় করা যায়। 1998 সালে সিজন 10-এর দ্বিতীয় পর্বে হোমার সিম্পসন একজন বিজ্ঞানী হয়ে হিগস বোসন নিয়ে গবেষণা করে এবং ব্ল্যাকবোর্ডে একটি সমীকরণ লেখে যার মাধ্যমে হিগস বোসনের মান নির্ণয় করা যায়। 2012 সালে কোটি কোটি টাকা খরচ করে এবং একটি পার্টিকেল অ্যাক্সেলারেটর তৈরি করে বিজ্ঞানীরা একটি সমীকরণ বের করেন যা সিম্পসনের পর্বে হোমার সিম্পসনের লেখা সমীকরণের প্রায় প্রতিরূপ ছিল। এটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। কিভাবে একটা কার্টুন এমন একটি বৈজ্ঞানিক সমীকরণের ভবিষ্যৎবাণী করতে পারে যা বিজ্ঞানীদের বছরের পর বছর এবং কোটি কোটি টাকা খরচ করে আবিষ্কার করতে হয়েছে। এটাই চূড়ান্ত প্রমাণ যে সিম্পসনের লেখকরা হয়তো ভবিষ্যৎ থেকে এসেছেন, ধীরে ধীরে ভবিষ্যতের ঘটনাগুলো শোয়ের মাধ্যমে যোগ করেছেন। আরেকটি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী ছিল 9/11 বা 9/11-এর সন্ত্রাসী হামলা, যেটা নিয়ে আপনারা সবাই জানেন। সিম্পসনের শোয়ের চারপাশে দুটি প্রধান ষড়যন্ত্র তত্ত্ব আছে। প্রথমটি, এই শোটি প্রোডাক্টিভ প্রোগ্রামিংয়ের একটি উপায় যার মাধ্যমে ভবিষ্যতের ঘটনাগুলো আমাদের দেখানো হয়। দ্বিতীয় তত্ত্ব হচ্ছে সিম্পসনের লেখকরা ভবিষ্যৎ থেকে এসেছেন এবং এই শোয়ের মাধ্যমে অনেক ভবিষ্যৎ ঘটনা দেখাচ্ছেন যাতে আমরা সেগুলোর জন্য প্রস্তুত হতে পারি। এতগুলো সঠিক ভবিষ্যৎবাণী স্বাভাবিক নয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, সিম্পসন 2024 সালের জন্য কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন এবং সেটা সত্যি হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্প আবার রাষ্ট্রপতি হবেন এবং হয়ে গেছেন। রোবটরা মানুষের কর্মীদের স্থান নিতে শুরু করবে। সত্যি সত্যি শুরু হয়েছে। দেখুন, এআই, তৃতীয় বিশ্বযুদ্ধ। এটা 24-এ ঘটেনি, তবে এমন কিছু ঘটনা দলা পাকাচ্ছে, মনে হচ্ছিল যে এই বুঝি বিশ্বযুদ্ধ বাঁধবে। আর মঙ্গল গ্রহে উপনিবেশ স্থাপন, এটা আমরা
আগামী কয়েক দশকের মধ্যেই দেখব। চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। নতুন পর্ব নিয়ে ফিরছি, অজানাকে এভাবেই জানতে থাকুন। টেক কেয়ার অ্যান্ড বাই।